আসসালামু আলাইকুম। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ সাফায়েত জামিল, সহকারী শিক্ষক, শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল। আজকে আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের উপর আলোচনা করব। আমি এর আগে দুইটা ক্লাস নিয়েছি, সেগুলোতে আমরা ব্যাকটেরিয়া এবং ভাইরাস নিয়ে আলোচনা করেছি এবং এরপর শৈবাল ও ছত্রাক নিয়ে আলোচনা হয়েছে। তো আজকে আমাদের কি আলোচনার বিষয় বা আজকে আমরা কি আমাদের পাঠ্যসূচির বিষয়টা কি সেটা নিয়ে এখন আলোচনা করব। প্রথমে নিচের ছবিগুলো দেখো। তোমরা এটা দেখেছো এর আগে? এটা ভাইরাস, এটা ব্যাকটেরিয়া, এটা হচ্ছে শৈবাল এবং এটা ছত্রাক। তো আমরা এই ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল এবং ছত্রাক সম্বন্ধে জেনেছি এবং এইগুলো দ্বারা সৃষ্ট রোগ সম্বন্ধেও আমরা জেনেছি। তো আজকে আমরা আরেকটা অণুজীব সম্বন্ধে জানবো বা নিম্ন শ্রেণীর জীব সম্বন্ধে জানবো, সেটা হলো অ্যামিবা। অ্যামিবা হচ্ছে এককোষী একটা প্রাণী, যেটা জলাশয়ে বা জলাশয়ের ধারে স্যাঁতসেঁতে নোংরা পানিতে বসবাস করে এই অ্যামিবা। আর এই অ্যামিবার কতগুলো ক্ষণপদ আছে, এই ক্ষণপদের সাহায্যে সেটা এই অ্যামিবা চলাচল করে এবং মানুষের যে আমাশয় রোগ সৃষ্টি হয়, সেই আমাশয় রোগের জন্য এই অ্যামিবা দায়ী। তো আমরা এই অ্যামিবা সম্বন্ধে একটু জানি। তো আজকের আমরা যে পাঠটা এখন আলোচনা করব, সেই পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে তা হলো অ্যামিবার বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, অ্যামিবার বহুবিভাজন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে, অ্যামিবার দ্বারা সৃষ্ট আমাশয় রোগের কারণ ও প্রতিকার বর্ণনা করতে পারবে। দেখো এখানে একটা অ্যামিবার চিত্র দেয়া আছে, এখানে অ্যামিবার চিত্র দেয়া আছে। এখন এখানে দেখো কতগুলো ভাঁজ ভাঁজ আঙ্গুলের মতো কিছু আহ কিছু অভিক্ষেপ দেখা যাচ্ছে, তাই না? কিছু অভিক্ষেপ দেখা যাচ্ছে। এই যে এখানে দেখো, এটা একটা, এটা একটা, এগুলো হচ্ছে অভিক্ষেপ। এখানেও দেখা যাচ্ছে এই যে অভিক্ষেপ গুলো, এই যে এখানে দেখা যাচ্ছে অভিক্ষেপ, এখানে অভিক্ষেপ দেখা যাচ্ছে, এখানে অভিক্ষেপ দেখা যাচ্ছে। এইগুলোকে বলা হচ্ছে ক্ষণপদ। এই অভিক্ষেপ গুলোকে বলা হচ্ছে ক্ষণপদ। যে আঙ্গুলের মতো ভাঁজ ভাঁজ অংশ দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ক্ষণপদ। অ্যামিবা এই ক্ষণপদের সাহায্যে চলাচল করে এবং প্রয়োজনে তার দেহের আকার আকৃতি সে পরিবর্তন করতে পারে। এই আকার এরকমই থাকবে তা না, এই আকার পরিবর্তন করে দিতে পারে তার প্রয়োজনে, এবং পরিবর্তন করে সে তার সুবিধা মতো চলাচল করতে পারে। তাহলে আমরা দেখে নিই। দেখো উপরে দেখা যাচ্ছে এটা এক্টোপ্লাজম। এক্টোপ্লাজম মানে একটা বাইরের প্লাজমালিমার একটা স্তর। এটা হচ্ছে এন্ডোপ্লাজম, এটা ভেতরের স্তর, এটা প্লাজমালেমা। এই দুই স্তরের মাঝামাঝি যেই লালের মতো যেটা অবস্থান করছে, সেটা হচ্ছে প্লাজমালেমা। এখন এই যে এই বড় অংশটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। এরপরে দেখো এগুলোকে বলা হচ্ছে ক্ষণপদ। আমি আগেই বলেছি এই যে এটাও ক্ষণপদ, এটাও ক্ষণপদ, এটাও ক্ষণপদ, অভিক্ষেপের মতো, এগুলো হচ্ছে ক্ষণপদ। আচ্ছা, এই যে দেখো, এই যে অংশটুকু দেখা যাচ্ছে, এই এককোষী প্রাণীর দেহের মধ্যে এই যে অংশটুকু দেখা যাচ্ছে, এটা লোহিত রক্তকণিকা। এটা একটা অ্যামিবার আণুবীক্ষণিক ছবি। এটা ইলেকট্রনিক্স মাইক্রোস্কোপে তোলা, এটা একটা ছবি। সেই ছবিটা এটা দেখো, এখানে দেখা যাচ্ছে একটু এই জায়গাটাতে, এটাকে বলে পানি গহ্বর।
আর এটাকে বলা হয় প্লাজমালেমা। আমরা দেখে আসছি, এটা প্লাজমালেমার স্তরটা দেখে আসছি। আচ্ছা, এই যে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে খাদ্য গহ্বর, অ্যামিবার খাদ্য গহ্বর। এটা এদের যেখানে পাওয়া যায়, এদের কোথায় কোথায় পাওয়া যায় দেখো, এই অ্যামিবাকে পাওয়া যায় এই যে জলাশয়ের ধারে বা জলাশয়ের এটা পাওয়া যায়, বা জঙ্গল ঝোপঝাড় স্যাঁতসেঁতে জায়গায় এটাকে দেখা যায়। তারপরে যে কর্দমাক্ত জায়গায় এই অ্যামিবাকে দেখা যায়। আর কোথায় দেখা যায়, এই যে এইরকম জায়গায় নোংরা যেখানে পানি বা ড্রেনের পানি যেখানে প্রবাহিত হয় সেসব জায়গায় এই অ্যামিবাকে দেখা যায়। তো এইসব জায়গায় গেলে অ্যামিবার দ্বারা আক্রান্ত হয়ে আমাশয় রোগ হওয়ার সম্ভাবনা আছে, বা এই এগুলো থেকে কোনোভাবে যদি অ্যামিবা তোমার শরীরের মধ্যে প্রবেশ করে তাহলে তোমরা আক্রান্ত হতে পারো। তাই আমাদেরকে এই সকল জায়গায় গেলে সাবধানে যেতে হবে, এবং এখানে যদি যাওয়ার পর সেখান থেকে আসার পর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তো আমি শেষের অংশে এই অ্যামিবা দ্বারা সৃষ্ট রোগ থেকে কিভাবে মুক্ত থাকা যায় বা অন্যান্য রোগ থেকেও কিভাবে মুক্ত থাকা যায় সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখা যাক এরপরে কি আছে। এরপরে তোমাদের জন্য একটা একক কাজ আছে। সে কাজটা কি দেখো, সিস্ট কি। আমরা অনেক কিছু অ্যামিবা সম্বন্ধে আলোচনা করলাম, বা এরপরে অ্যান্টি অ্যামিবা নিয়ে আলোচনা করব। তো এখন এরই একটা অংশ সিস্ট নিয়ে এখন একটু আলোচনা করি। সিস্ট কি, আর আরেকটা অ্যান্টি অ্যামিবা কোন পর্বের অন্তর্ভুক্ত। আচ্ছা, অ্যামিবা এবং অ্যান্টি অ্যামিবা দুটোই প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত, এবং অ্যান্টামিবা এটা হচ্ছে সার্কোমাস্টিগোফোরা পর্বের একটা প্রাণী বা পর্বের অন্তর্গত। আর সিস্ট কি দেখো, প্রতিকূল পরিবেশে অ্যান্টামিবা গোলাকার শক্ত আবরণে নিজেদের দেহ ঢেকে রাখে, এই অবস্থাকে সিস্ট বলে। অর্থাৎ সিস্টটা হচ্ছে কি, যখন একটা প্রতিকূল অবস্থা তৈরি হয় বা প্রতিকূল পরিবেশ তৈরি হয়, তখন সেই প্রতিকূল পরিবেশে নিজেকে রক্ষা করার জন্য অ্যামিবা কি করে, অ্যামিবা কি করে, তার দেহকে ঢেকে ফেলে। কি দিয়ে ঢেকে ফেলে? একটা গোলাকার শক্ত আবরণ দ্বারা ঢেকে ফেলে। এই শক্ত আবরণকে বলা হচ্ছে সিস্ট। যেমন আমরা যখন কোনো বিপদের আশঙ্কা দেখি বা কোনো খারাপ অবস্থা বা পরিবেশের মধ্যে পড়ে যাই, তখন আমরা নিজেদেরকে রক্ষা করার জন্য একটা আশ্রয়, একটা নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করি, বা আশেপাশে কোথাও যদি কোনো সেফ জায়গা থাকে সেখানে নিয়ে গিয়ে নিজেকে লুকিয়ে ফেলি, তাই না? বা কেউ যদি আমাদেরকে কোনো কিছু দ্বারা আঘাত করতে আসে, তখন আমরা সেটা প্রতিহত করার জন্য কোনো কিছু দিয়ে সেটা মানে ঢালের মতো ব্যবহার করি। অনেক সময় আমরা হাতটাকে এইভাবে ব্যবহার করে থাকি, ঠিক আছে? তো এরকম যখন এই প্রতিকূল পরিবেশে অ্যান্টামিবা আসে, তখন গোলাকার শক্ত আবরণে নিজেদের দেহকে ঢেকে ফেলে। এই অবস্থাকে বলা হচ্ছে সিস্ট। আর অ্যান্টিঅ্যামিবা কোন পর্বের অন্তর্গত? সার্কোমাস্টিগোফোরা পর্বের অন্তর্গত, এবং এটা প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তোমরা বইয়ে এগুলো ভালোভাবে পড়ে নিবে, তাহলে এই জিনিসগুলো তোমাদের এই বিষয়গুলোর উপর ধারণাটা আরো বেশি ক্লিয়ার হবে, এবং তোমাদের যে প্রশ্নগুলো মনের মধ্যে অ্যারাইজ করবে সেগুলো আমি তোমাদেরকে সলভ করে দিব। আচ্ছা, এরপরে দেখি আমাশয়। আমাশয় রোগটা আমি বললাম অ্যামিবার মাধ্যমে হয়ে থাকে। আমরা এর আগে পড়ে আসছি যে আরো একভাবে আমাশয় রোগ হয়ে থাকে, সেটা কিভাবে? ব্যাকটেরিয়ার মাধ্যমে। তাহলে এই আমাশয় রোগটা দুই ভাবে হতে পারে, তাই না? একটা হলো কি অ্যামিবিক, যেটা অ্যান্টি অ্যামিবার দ্বারা হয়ে থাকে। আরেকটা হচ্ছে কি ব্যাসিলারি, যেটা ব্যাসিলাস এক ধরনের ব্যাকটেরিয়া, তার মাধ্যমে হয়ে থাকে। তাহলে এই দুই ধরনের আমাশয় দেখা যায়, তার মধ্যে অ্যামিবিক আমাশয়টা খুব বেশি ক্ষতিকর।
এটা সহজে ভালো হতে চায় না এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয় এই অ্যামিবিক আমাশয়কে ভালো করার জন্য। আচ্ছা, এখন এই অ্যান্টিঅ্যামিবা কিভাবে বংশবৃদ্ধি করে বা এদের প্রজনন কিভাবে ঘটে সেটা আমরা একটু জানবো। দেখো, এদের প্রজনন ২ ভাবে হয়ে থাকে। চিত্রে এ একটা প্রজনন অবস্থা বা ক্ষেত্র দেখানো হয়েছে এবং চিত্র বি তে আরেকটা ক্ষেত্র দেখানো হয়েছে। তো এই প্রথম চিত্রটা কি? দেখো, প্রথম চিত্রটা হচ্ছে কোষ বিভাজন। একটা অ্যান্টিঅ্যামিবা বিভাজিত হয়ে ১ বা ২ বা ততোধিক কোষে বিভাজিত হয় এবং প্রত্যেকটা আবার অপত্য কোষ হিসেবে নতুন অ্যামিবা তৈরি করে বা নতুন অ্যান্টিঅ্যামিবা তৈরি করে। ঠিক আছে? এখানে আর দ্বিতীয়টা হচ্ছে কি স্পোর সৃষ্টির মাধ্যমে। স্পোর সৃষ্টি কেমন? যে একটা অ্যামিবা এটা টুকরো টুকরো হয়ে কতগুলো স্পোরের সৃষ্টি করে এবং প্রত্যেকটা স্পোর পরে আলাদা আলাদা ভাবে একটা অ্যামিবায় পরিণত হয়। যেমন অনেক সময় আমরা দেখি যে একটা আহ, তুলার মতো তুলার তুলার যখন কুড়া ফেটে যায় তখন দেখা যায় সেখান থেকে অনেকগুলো আহ বিষ সহ আহ, তোমার হচ্ছে তুলার সঙ্গে বিষ সহ সেগুলো বাতাসে উড়ে বেড়ায়। তো এগুলো এক একটা স্পোরের এইরকম একটা স্পোরের মতো করে এই অ্যান্টিঅ্যামিবা কতগুলো ভাগে বিভক্ত হয়ে যায়, কতগুলো টুকরায় বিভক্ত হয়ে নতুন অপত্য কোষ তৈরি করে এবং এই অপত্য কোষ পরবর্তীতে অ্যামিবায় পরিণত হয় বা অ্যান্টিঅ্যামিবায় পরিণত হয়। এখন দেখো সিস্ট প্রাচীর, এখানে সিস্ট প্রাচীর, ক্রোমাটিন দানা, ক্ষণপদ এবং শিশু অ্যামিবা এই চিত্রটা দেখানো হয়েছে। তো এইভাবে একটা অ্যামিবা বংশ বিস্তার করে থাকে। শিশু অ্যামিবা। এখন এরা কোথায় বাস করে? এই অ্যান্টিঅ্যামিবা কোথায় বাস করে? অ্যান্টিঅ্যামিবা দেখো বিড়াল, মানুষ, এই যে বাদর বা শিম্পাঞ্জি, কুকুর, শূকর, এদের বৃহদান্তে এই অ্যান্টিঅ্যামিবা বসবাস করে থাকে। আচ্ছা, অ্যামিবিক আমাশয় প্রতিরোধে যা যা করণীয়, দেখো কি কি কাজ করব আমরা অ্যামিবিক আমাশয় প্রতিরোধে। আমরা খাবার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নিব। হাতের নখ নিয়মিত কেটে ফেলতে হবে যাতে সেখানে ময়লা জমতে না পারে। এরপরে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে, স্যানিটেশন নিশ্চিত করতে হবে। মলত্যাগের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে যাতে হাতে কোনো জীবাণু না থাকে। এরপর দেখো পানি ফুটিয়ে পান করতে হবে। পানি যদি বিশুদ্ধ না হয় সেক্ষেত্রে পানি ফুটিয়ে পান করতে হবে। তোমাদের জোড়ায় জোড়ায় একটা কাজ দিই, অ্যান্টিভাইরাল জীবাণুটি কিভাবে মানুষের দেহে সংক্রমিত হয় আমি একটু আগে আলোচনা করেছি। এটা জোড়াই করা সম্ভব নয়, তোমরা এটা এটা নিজ নিজ দায়িত্ব করবে। ক্ষণপদ কি? ক্ষণপদ কি? অ্যামিবার দেহে কয়টি গহ্বর দেখা যায় ও কি কি? অ্যামিবা কোন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে? অ্যামিবা প্রধানত কোন রোগ সৃষ্টির জন্য দায়ী? ক্ষণপদের কাজ কি? এই প্রশ্নগুলোর উত্তর জানার এবং খোঁজার চেষ্টা করবে। যদি সমস্যা হয় আমি তোমাদেরকে সহযোগিতা করব। যে গুরুত্বপূর্ণ শব্দ আজকে শিখেছি প্লাজমালেমা, অ্যান্টিঅ্যামিবা, স্পোর, ক্ষণপদ, এক্টোপ্লাজম, এন্ডোপ্লাজম এবং ক্রোমাটিন দানা বা তন্তু। আচ্ছা, তোমাদের বাড়ির জন্য একটা কাজ, অ্যামিবার স্পোরুলেশন পদ্ধতি অঙ্কন করে বিভিন্ন অংশ দেখাও। অ্যামিবার যে স্পোরুলেশন পদ্ধতি আছে সেটা অঙ্কন করতে হবে এবং এর বিভিন্ন অংশ তোমাদেরকে চিহ্নিত করে দেখাতে হবে। তো ঠিক আছে, এটা একটা অ্যামিবার আণুবীক্ষণিক ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্রে তোলা একটা ছবি। তো এই ছিল আজকে আমাদের পার্ট। তোমরা বাসায় সবাই সাবধান থাকবে এবং সুস্থ থাকার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ।